আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কুয়েটে সংঘর্ষের ঘটনায় উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে মূল ফটকে শিক্ষার্থীদের তালা, ক্যাম্পাস ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ার বিরুদ্ধে সরকারের হুঁশিয়ারি, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জন খালাস, রাজনৈতিক হয়রানির মামলা বলে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি। আত্মপ্রকাশের আগেই ছাত্রদের নতুন দলে পদ পদবি নিয়ে ভুল বোঝাবুঝি ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী সৃষ্টিশীল কর্মসূচির প্রত্যাশা। এবং করাচিতে 8 জাতির চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে কিছুক্ষণের মধ্যে। 29 বছর পর পাকিস্তানে আইসিসির বৈশ্বিক ক্রিকেটের আসর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছে। কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। প্রধান ফটকের পাশে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বসে তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 6 দফার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন তারা। দাবি না মানায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ সব প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকলের সম্মতিক্রমে আমরা দুপুর 1টার পর সকল একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিব। বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা জানান, গত রাতে পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে। জড়িত সবাইকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে বলে দাবি জানান তারা। গতকালকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি, পরিচালক, ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে। সর্বশেষ দাবি, কুয়েট প্রশাসন থেকে এই ঘটনার, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি ক্ষমা প্রার্থনা করে একটা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে হবে। সেখানে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা না করার জন্য দায়ভার গ্রহণ করে বিবৃতি প্রদান করতে হবে। সকাল থেকে কুয়েটের প্রধান ফটকের পাশে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই পুলিশ সেখানে মোতায়েন আছে, দুপুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা যে স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ সিন্ডিকেটের সভা আহ্বান করেছে কুয়েট প্রশাসন। কুয়েটের জনসংযোগ বিভাগের পাবলিক রিলেশন অফিসার শাহেদুজ্জামান শেখ এর তথ্য নিশ্চিত করেন। আল মুকসিদ, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাফ জানিয়ে দিয়েছেন, ফ্যাসিবাদী কায়দায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বলেছেন, সন্ত্রাসীদের পরিচয়ে যাই হোক, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। দেশ জুড়ে উদযাপিত তারুণ্যের উৎসবের শেষ দিনে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। উপদেষ্টা বলেন, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন এ বিষয়ে সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদের সভায়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, কুয়েটে যারা অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যতের বাংলাদেশে তাদের জায়গা হবে না। রাজধানীতে বাংলাদেশ সুফি ফোরামের সম্মেলনে তিনি তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দলে সুফিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদ ও জালিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাসূলকে ভালোবাসারই অংশ। মাজারে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে করলেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মাহফুজ আলম। গত দেড় দশকের এই অঞ্চলের মুসলমান যারা এই অঞ্চলের এই দেশের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ, তাদের উপর যে নিপীড়ন, জুলুম, ফেসিবাদ চেপে বসেছিল, এটার বিরোধিতা মূলত নবীজিকে ভালোবাসার অংশ। আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনার ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। 6 মাসে যার সাথে আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মানুষ বা বন্ধুর হাতে গতকাল দেখলাম আমরা বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের জনজনানি। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে আসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশের কোন পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের রায় দেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2007 সালের 9 ডিসেম্বর কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে 19 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত মামলার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক হয়রানি করতে মামলাটি দায়ের করা হয়েছিল। এই আদেশে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে তার আইনজীবী বলেন, শেখ হাসিনার আমলের দুর্নীতি চাপা দিতে এবং তার সমকক্ষ করে তুলতে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়। আমরা বিভিন্ন সাক্ষ্য থেকে, কাগজ থেকে আমরা প্রমাণ দেখিয়েছি যে সমস্ত যা কিছু ঘটেছে সব কিছু ঘটেছে শেখ হাসিনার আমলে। এই কথাগুলো মাননীয় আদালত আজকে অবজারভেশনে বলেছেন যে বেগম জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই, কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই। মাননীয় আদালত বলেছে যে শেখ হাসিনার দুর্নীতিটাকে শুধুমাত্র তার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, অন্যের উপরে দায় চাপানোর জন্যই শুধু বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করেছে। সেই অবজারভেশনগুলো দিয়ে তিনি আমাদের বেগম জিয়া সহ অন্যান্য সকল আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন, খালাস দিয়েছেন। এর মধ্য দিয়ে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকেই খালাস পেলেন বেগম খালেদা জিয়া। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই পদ পদবি নিয়ে ভুল বোঝাবুঝিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে তারা মনে করেন, তরুণ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন দলকে বৈষম্য দূর করার লক্ষ্যে সৃষ্টিশীল কর্মসূচি দিতে হবে। আর বিশ্লেষকরা বলছেন, দ্বিধা বিভক্তি থাকলে নতুন রাজনৈতিক দল পরিচালনা করা চ্যালেঞ্জিং হবে। মাসুর শাকিলের রিপোর্ট।
আদর্শিক মত পথের পার্থক্য ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠনে সফল নেতৃত্ব দেন ছাত্রনেতারা। এখন নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার দ্বারপ্রান্তে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের একাংশ ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে। তবে নিজেদের মধ্যে ভিন্নমত নতুন দল নিয়ে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। তারা যদি আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের বা ভবিষ্যতে আমাদের দেশের হাল ধরতে চায়, আমি মনে করি সেটাকে সবার স্বাগত জানানো উচিত। ইকুইটি ক্রিয়েট করবে, ইকুয়ালিটি না, একটা সোসাইটিতে ইকুইটি থাকাটা ইম্পর্টেন্ট। সেই জিনিসটা যাতে তারা মেক শিওর করতে পারে। আমাদের লতে যে লুপহোলস গুলো ছিল, আমাদের কনস্টিটিউশনে যে লুপহোলস গুলো আছে, এগুলো নিয়ে কাজ করবে। অপোজিশন পার্টিও এট দ্য সেম টাইম ফর্ম করা দরকার, যেন তাদের ক্ষমতাটা একটা চেকের মধ্যে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বের কারণে ছাত্র নেতাদের নতুন দল করার সুযোগ তৈরি হয়েছে। চলমান রাজনৈতিক সংস্কৃতির যে ত্রুটিগুলো, এগুলোকে অ্যাড্রেস করে তারা যদি সামনে রাজনীতি করে, তাহলে তারা গ্রহণযোগ্যতা পেতে পারে বলে আমি মনে করি। তার মতে আদর্শিক মত পার্থক্য ভুলে গণ আন্দোলন করা গেলেও ভিন্ন মত পথের ব্যক্তিদের মধ্যে ঐক্য ধরে রেখে দল চালানো চ্যালেঞ্জিং কাজ। দলটা কিভাবে গঠিত হবে এই বিষয়ে তাদের প্রস্তুতির মধ্যে একটা দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে দলের বিভিন্ন পর্যায়ে কে কোন পর্যায়ে নেতৃত্ব দিবে, এই বিষয়গুলো নিয়ে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছেন। জাতীয় নির্বাচনে নতুন দল কেমন করবে সেটি তাদের লক্ষ্য উদ্দেশ্য ও জনগণের পক্ষে কর্মসূচি বাস্তবায়নের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে পুরনো বিভাজিত ও ক্ষুদ্র দলান্দ রাজনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে নতুন একটি জনকল্যাণের যে রাজনৈতিক বন্দোবস্ত সেটি তৈরি করার ক্ষেত্রে নতুন এই রাজনৈতিক দল ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বেতন স্কেল করতে যাচ্ছে সরকার। ধর্ম উপদেষ্টা জানান, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত সক্ষম মসজিদগুলোকেও পে স্কেলের আওতায় আনা যায় কিনা ভাবা হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। চলতি অর্থ বছরে 600 জনকে প্রায় 2 কোটি টাকার ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও 4620 জনকে 2 কোটি 30 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আমরা যেগুলো সরকারি মসজিদ, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত এবং কর্পোরেট ওয়াকফ আন্ডারে যে সমস্ত মাসাজিদ আছে, ওইগুলোতে ইমাম, মুয়াজ্জিন, পেশ ইমাম, খাদেমের জন্য একটা স্কেল কার্যকর করার চেষ্টা করব অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে। এবার রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ ওহিউল্লাহ। অন্য ভাষা শহীদদের মতো তাকে ঘিরে তেমন চর্চা নেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই স্মৃতি রক্ষা করতে না পারলে ওহিউল্লাহর বীরত্ব গাথা ইতিহাস থেকে হারিয়ে যাবে। মঈন হোসেনের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। 1952 সালের 22শে ফেব্রুয়ারি আগের দিন রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা শহর জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। নবাবপুর হয়ে সদরঘাটের দিকে যাচ্ছিল একটি মিছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখর সেই মিছিলে যোগ দেন 8 বছরের ওহিউল্লাহ। মিছিলে পুলিশের গুলি বর্ষণে শহীদ হন তিনি। 1952 সালের 23শে ফেব্রুয়ারি দৈনিক আজাদের প্রকাশিত খবরে শহীদ ওহিউল্লাহর নাম পাওয়া যায়। পুরান ঢাকার সুইটরায় প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়তেন তিনি। তার বাবা হাবিবুল্লাহ ছিলেন রাজমিস্ত্রি। ভাষা আন্দোলনে এই শহীদের নাম আলোচনায় না থাকায় তিনি হারিয়ে যাচ্ছেন। ওহিউল্লাহর কবরে চিহ্নও অবশিষ্ট নেই। শিশু যে ভাষাশুনি হইতে পারে, ভাষার জন্য লড়তে পারে, আত্মদান করতে পারে, এটা কিন্তু একটা স্যাম্পল হিসেবে আমাদের জাতির অনেক বড় একটা উদাহরণ। এটাও আরেকটু খারাপ লাগে যে সবার নাম আসে, কিন্তু এই বালক ছেলেটা যে মিছিলে মারা গেল তার নামটা কিন্তু আসে না। বিশেষজ্ঞরা বলছেন, পাঠ্যবইয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তার অবদান পৌঁছে দিতে হবে। বাংলা কিংবা সমাজবিজ্ঞান বইয়ে ওহিউল্লাহর জীবনী, তার শহীদ হওয়া সম্পর্কে একটি যদি প্রবন্ধ থাকে, তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থী জানতে পারবে যে ভাষা আন্দোলনে একজন কিশোর শহীদ হয়েছিলেন। শীর্ষকের সামনে একটি মুরাল থাকলে তার যদি নিচে 5-7 বাক্যের মধ্যে তার
সম্পর্কে জ্ঞাপন করা হয়, তাহলে যে শিশুরা ওখানে আসবে তারা পড়বে, হ্যাঁ, তাহলে তারা জানবে অহিউল্লাহ। অহিউল্লাহর অবদান সবার মাঝে তুলে ধরতে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় বৃহত্তম আসর চ্যাম্পিয়ন ট্রফির পর্দা উঠছে আজ। হাইব্রিড মডেলে হতে যাওয়া এই টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে। নিরাপত্তার কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে না চাওয়ায় ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। উদ্বোধনী দিন একমাত্র ম্যাচে মুখোমুখি হবে হোস্ট পাকিস্তান ও নিউজিল্যান্ড। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। তানভীর আহমেদের রিপোর্ট। ৮ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ দিনের টুর্নামেন্ট, ৮টি দল ২ গ্রুপে ভাগ হয়ে লড়বে মিনি বিশ্বকাপ খ্যাত ট্রফিটির জন্য। এই আসর দিয়ে ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ৩ হোস্ট শহর করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি সেজেছে নতুন রূপে। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ফেভারিট তকমা পাচ্ছে পাকিস্তান। এর পেছনে কারণও আছে। সবশেষ 10 ওয়ানডেতে 7টিতে জয় পেয়েছে রিজওয়ান বাবররা। নিউজিল্যান্ডও পিছিয়ে নেই। সবশেষ 2 ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে ব্ল্যাক ক্যাপরা। ম্যাচের একদিন আগে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে। ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার বদলে দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের টুর্নামেন্টের শুরুটা হচ্ছে সেই ভারতের বিপক্ষেই। 19 ফেব্রুয়ারি দুবাইয়ে লড়বে 2 দল। মাঠের মতো মাঠের বাইরেও প্রমাণ দিতে হচ্ছে পাকিস্তানকে। ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান না আসলেও নিরাপত্তার প্রশ্নে ছাড় দিতে নারাজ পাকিস্তান। শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই নিরাপত্তার জন্য 12,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটি। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণ পর করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে 8 জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে টুর্নামেন্টের পর্দা উঠছে। এই ক্রিকেট উৎসব দিয়ে পাকিস্তানে 29 বছর পর ফিরছে আইসিসির বৈশ্বিক ক্রিকেটের আসর। অংশ নিচ্ছে বাংলাদেশও। টুর্নামেন্ট ও বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি তার কাছে। হান্নান সরকার, আজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গ্রুপ এর 2 দল, পাকিস্তান ও নিউজিল্যান্ড। তো পিচের দিক থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন আজকে? না, এটা তো হোম কন্ডিশনে অ্যাডভান্টেজে থাকবেই, বাট নিউজিল্যান্ড রিসেন্টলি 2টো ম্যাচ খেলেছে, মানে করাচি মাঠে 2টো ম্যাচ খেলেছে, সেখান থেকে এই এক্সপিরিয়েন্সটা কিছুটা তাদের কাজে লাগবে। বাট রিয়েলিটি যদি বলি, পাকিস্তান সবসময় তাদের নিজের হোম গ্রাউন্ডে খেলে, আর করাচি সাবেক চ্যাম্পিয়ন, এবং এই করাচি ভেন্যুতে তাদের যথেষ্ট ভালো পজিটিভ এক্সপিরিয়েন্স রয়েছে। সেই জায়গা থেকে হোমের যে অ্যাডভান্টেজটা সেটা তারা পুরোটাই পাবে, ক্রাউড পাবে, বিকজ 29 বছর পরে এই ধরনের একটা বড় ইভেন্ট সেখানে খেলা হতে যাচ্ছে। সো নিশ্চিতভাবে পুরো গ্যালারি ভর্তি দর্শক থাকবে, এবং করাচি মাঠ সম্পর্কে আমরা জানি যে এখানে প্রচুর রানের খেলা হয়। সেইটার সঙ্গে অ্যাডাপ্ট করার যে বিষয়টা, যদিও রিসেন্টলি আমরা দেখেছি ট্রাই নেশনে পাকিস্তান হেরেছে, খুব বড় রান করতে পারেনি, বাট এই ধরনের আইসিসি ইভেন্ট আসলে ডিফারেন্ট। দর্শকের সাপোর্ট নিশ্চিতভাবেই হোমের যে অ্যাডভান্টেজ সেটা নেওয়ার চেষ্টা করবে পাকিস্তান। এছাড়াও আমরা পাকিস্তান স্কোয়াডে যদি দেখি, গত 12 থেকে 14 মাসে ব্যাপক রদবদল হয়েছে। এর মধ্যে রয়েছে সায়মা ইয়েব, এছাড়াও রয়েছে সাদাব খান। তো তাদের অনুপস্থিতি কি অনুভব করবে পাকিস্তান, কি মনে হচ্ছে আপনার কাছে? কিছুটা তো ব্যাকফুটে থাকবে, কারণ সাদাব খান আসলে ওয়ানডে ক্রিকেটে খুব ভালো করছিলেন। আয়ুব রিসেন্টলি ইনক্লুড হওয়ার পরে কিন্তু খুব ভালো ফর্মে রয়েছেন। বাট তাদের এই যে ট্রাই নেশনে যখন আমরা দেখলাম, সেখানে কিন্তু আগা খান খুব ভালো ফর্মে, সালমান খুব ভালো ব্যাটিং করেছে, বাবর আজম ফর্মে ফেরার ইঙ্গিত দেখিয়েছে, রিজওয়ান রান করছে। সো বাবর আজম, আমার মনে হয় যে এই কিছু নাম রয়েছে যাদের নামগুলো এই ধরনের বড় ইভেন্টের জন্য অনেক বড় নাম। নিশ্চিতভাবে আয়ুব থাকলে তাদের টিমের স্ট্রেংথটা বাড়তো, সাদাব থাকলে বোলিংয়ের ভেরিয়েশনটা বাড়তো, কারণ আমরা জানি রানের খেলা যখন হয় তখন একজন লেগ স্পিনার কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেখান থেকে এই প্লেয়ারগুলোকে তারা মিস করবে, বাট স্টিল আমার মনে হয় তারা টিমটাকে এখন গুছিয়ে নিচ্ছে লাস্ট ট্রাই নেশনের মাধ্যমে। আচ্ছা, এছাড়াও আমি যদি বলি, আপনি বড় নামের কথা বলছিলেন, নিউজিল্যান্ডের টপ অর্ডারের মধ্যে রয়েছে ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, টম লাথন। তো
তাদের দিক থেকে আপনি কি বলবেন? উইলিয়ামসন রানে ফিরেছে, মানে লম্বা সময় বিরতির পরে এসেই কিন্তু রানে ফিরেছে, রান করছে। তারা রবীন্দ্র জাদেজাকে মিস করবে, কারণ সে কিন্তু ফর্মে ছিল, কিন্তু ইনজুরি কারণে সম্ভবত এই ম্যাচটা মিস করবে। সো সেই জায়গা থেকে তার জায়গায় একটা রিপ্লেসমেন্ট আসবে, বাট তারা কিন্তু ভালো করছে। রিসেন্টলি যেটা বলছিলাম যে পাকিস্তানের ভেন্যুতেই যখন তারা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ খেলেছে, সাউথ আফ্রিকার সঙ্গে 1টা উইন, পাকিস্তানের সঙ্গে 2টা উইন, এই ম্যাচ উইনগুলো তাদের কিন্তু একটা আলাদা কনফিডেন্স দিবে। এবং এই কন্ডিশনে খেলার যে এক্সপিরিয়েন্সটা, করাচি মাঠেও 2টা ম্যাচ খেলেছে, সো সব কিছু মিলে নিউজিল্যান্ডকে একদম যে ব্যাকফুটে ঠেলে দেওয়া যাবে তা না। নিউজিল্যান্ড আমরা জানি এই ধরনের ওয়ানডে আইসিসি ইভেন্টগুলোতে সবসময় কিন্তু সেমিফাইনাল খেলে থাকে, হয়তো চ্যাম্পিয়ন এখনো ওইভাবে হয়ে ওঠেনি, বাট সেমিফাইনাল কিন্তু খেলে। সেই জায়গা থেকে নিউজিল্যান্ডের বড় দল। আর লাস্ট ম্যাচ যদি দেখি আমরা, এই যে 14 তারিখে, বেশি দিন আগে না, 14 তারিখে তারা কিন্তু এই মাঠে পাকিস্তানকে হারিয়েছিল। সেই জায়গা থেকে নিউজিল্যান্ডও খুব ভালো পজিটিভ মুড নিয়ে এই ম্যাচটা ফেস করতে নামবে। আজকে আপনার ফেভারিট কে? ফেভারিট না, আসলে রিয়েলিটি জায়গা থেকে পাকিস্তান এগিয়ে থাকবে অবশ্যই বলতে হবে। হান্নান সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং গঠনমূলক আলোচনার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রাজধানীর 16টি মেট্রো রেল স্টেশনে এটিএম সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক। যাত্রীদের ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যে এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। প্রথম ব্যাংক হিসেবে ইবিএল ঢাকা মেট্রো রেল নেটওয়ার্কে তাদের এটিএম সেবা বিস্তৃত করেছে। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ যৌথভাবে মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনে ইবিএল এর এটিএম লাইনের উদ্বোধন করেন। মেট্রো স্টেশনগুলোতে এটিএম সেবার মাধ্যমে যাত্রীদের ব্যাংকিং সেবা আরও সহজ ও ঝামেলাহীন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। পায়োনিয়ার হিসেবে বিএলকে আমরা ধন্যবাদ জানাই। তারা মেট্রো জার্নির অভিযাত্রা শরিক হয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আরও অধিক সংখ্যক এই যে এটিএম জোন বা সিআরএম জোনে আমাদের বুথ স্থাপিত হবে এবং মেট্রো যাত্রীরা তাদের পছন্দসই যে ব্যাংকিং, যে যাদের সাথে ব্যাংকিং করেন তাদের সাথে তাদের ওই সিআরএম এবং এটিএম মেশিন ব্যবহার করে উপকৃত হবেন। ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের সর্বপ্রথম ব্যাংক হিসাবে আমরা মেট্রো রেলের সাথে আমরা প্রথম চুক্তি করি এবং সেই চুক্তি অনুযায়ী আমরা মেট্রো রেলের এই পর্যন্ত চালু যতগুলো স্টেশন আছে সেই সবগুলো স্টেশনে আমরা আমাদের এটিএম বুথ অলরেডি স্থাপন করে ফেলেছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে ম্যারাথন বৈঠককে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলেছে রাশিয়া। একে দুপক্ষের যুদ্ধ বন্ধে দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়া প্রাসাদে দীর্ঘ 4.5 ঘণ্টার রুদ্ধদ্বার ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ দুদেশের শীর্ষ কর্মকর্তারা থাকলেও তাতে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো। বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পূর্ণ সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করতে রাজি হয়েছে। তবে তিনি বলেন ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকেই ইউক্রেনের মাটিতে শান্তিরক্ষী সেনা মেনে নেওয়া হবে না। ইউক্রেন জানিয়ে দিয়েছে তাদের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি মেনে নেবে না তারা। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। রংপুরে আগাম আলু উত্তোলনের পর বোরো আবাদে ঝুঁকেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বীজতলা নিয়ে শঙ্কা নেই। বোরো উৎপাদন অব্যাহত রাখতে কৃষি উপকরণের ভর্তুকি বৃদ্ধির দাবি জানিয়েছেন কৃষক। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেনা লাভলি রিপোর্ট। আগাম আলু উত্তোলনের পর রংপুরের 8 উপজেলায় বোরো আবাদ শুরু হয়েছে। জমি প্রস্তুত করা, সেচ প্রদান, বোরোর চারা রোপণে মাঠে মাঠে চলছে কৃষকের ব্যস্ততা। চারাটা লাগার সময় শীত এখানে কম আছে, শস্য চারা হয়েছে, শস্য চারা ভূমত জমিতে আমরা ওখান করছি। সকাল হাতে বোরো ধান গা বিছুন তোলায় ওয়া গাড়া বেটি ব্যস্ত। আমি বউ চাষ করছি আগাম থাকে, এখন হতে পানি সেচ দিব, এরপরে ওষুধ দিব। সার, ঔষধ, কীটনাশক বিভিন্ন এই সেচের বেলা সেচে যদি ভর্তুকি দেয় তাহলে আমাদের আরো কৃষকের উপকার হয়। কৃষি বিজ্ঞানীরা বলছেন আলু উত্তোলনের পর উত্তরাঞ্চলের বেশিরভাগ জমিতে মার্চ মাস পর্যন্ত চলে বোরো ধান রোপণ।
ভালো জাত নির্বাচন, সঠিক সময় সার, সেচ ও কীটনাশক প্রয়োগ করা গেলে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি সম্ভব। কৃষক যদি সঠিক সময়ে যদি মূল জমিতে তারা সঠিক বয়সের চারা যদি লাগাতে পারে এবং যদি পানি এবং সার ব্যবস্থাপনা এবং আগাছার নিয়ন্ত্রণ রাখতে পারে, সেক্ষেত্রে কৃষক লাভবান হতে পারবে। বিধান 98 যদি করে লেট বোরোতের ক্ষেত্রে আলুর পরে, এবং সেটা সর্বোচ্চ ফলন আমরা পাচ্ছি বিধান 98, তারপরে হচ্ছে বিধান 75 আমরা ভালো ফলন পাচ্ছি এবং বিধান 74 ভালো ফলন পাচ্ছি। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর জেলায় এবছর 1,32,746 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 25,000 হেক্টরেরও বেশি জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ফরিদপুরের আদমপুর এলাকায় পৌরসভার বর্জ্যের ভাগাড়ে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আগুন জ্বলছে। বর্জ্য পোড়ানোয় উৎপন্ন বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ 3 গ্রামের হাজারো বাসিন্দা। বিরূপ প্রভাব পড়ছে প্রাণ প্রকৃতিতেও। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় পরিবেশবাদীরা। তবে দূষণ বন্ধে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ফরিদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শহরের অদূরে আদমপুরের 5 একর জায়গা জুড়ে পৌরসভার বর্জ্যের ভাগাড়ে রাখা হয়েছে বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকা থেকে সংগৃহীত বিপুল পরিমাণ বর্জ্য। রাত নামতেই এসব বর্জ্যে আগুন দেয় পৌরসভা কর্মীরা। আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। পলিথিন, প্লাস্টিক সহ ক্ষতিকর বর্জ্য পোড়ানোয় চোখ জ্বালাপোড়া সহ শ্বাসকষ্টে ভুগছেন আইজউদ্দিন মাতব্বরের ডাঙ্গি, পরাণ বিশ্বাসের ডাঙ্গি ও মোস্তফার ডাঙ্গি গ্রামের শিশু ও বৃদ্ধ সহ হাজারো মানুষ। শ্বাস নিতে কষ্ট হয়, চোখ পুড়ে, খাইতে ভাত খেতে পারি না গন্ধে। দিনের সেরাইতে বেশি গন্ধ, রাত্রে আগুন দেয়, খুব একটা অসুবিধা। খাওয়া দাওয়া তো ঘুমান যায় না, গন্ধ দুর্গন্ধতে সব মনে করেন যে ক্ষতি হয়ে যেতেছে আমাদের। আমার এলাকার লোকজন অনেক অসুস্থ হয়ে গেছে, অলরেডি 2 জনকে হাসপাতালে ভর্তিও করছে। আবাসিক এলাকার পাশে বর্জ্য পোড়ানোকে মারাত্মক পরিবেশ বিপর্যয় বলছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ সম্মতভাবে ব্যবস্থা করার কথা, কিন্তু তা না করে যেভাবে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে তাতে 2 কিলোমিটার এরিয়া আগুনের ধোঁয়ায় গন্ধে মানুষের কষ্ট হচ্ছে এবং পরিবেশের বিপর্যয় হচ্ছে। এ বিষয়ে কথা বলতে নারাজ পৌর প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা। তবে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের খবর পেয়ে তাৎক্ষণিক আগুন নেভানোর নির্দেশ দেন তারা। যদিও পানিবাহী সাধারণ গাড়ি দিয়ে এই আগুন নিয়ন্ত্রণ কষ্টসাধ্য বলছে পৌরসভার কর্মীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কুয়েটে সংঘর্ষের ঘটনায় উপাচার্যের পদত্যাগ সহ 5 দফার দাবিতে মূল ফটকে শিক্ষার্থীদের তালা, ক্যাম্পাস ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ার বিরুদ্ধে সরকারের হুঁশিয়ারি, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জন খালাস, রাজনৈতিক হয়রানির মামলা বলে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি। আত্মপ্রকাশের আগেই ছাত্রদের নতুন দলে পদ পদবি নিয়ে ভুল বোঝাবুঝি, ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী সৃষ্টিশীল কর্মসূচির প্রত্যাশা। এবং করাচিতে 8 জাতির চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে কিছুক্ষণের মধ্যে। 29 বছর পর পাকিস্তানে আইসিসির বৈশ্বিক ক্রিকেটের আসর। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।